প্রিয় দর্শক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জ্যেষ্ঠ পুত্র, তার পুত্র সজীব ওয়াজেদ জয় আজকে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আমি এটাকে রাফলি সংবাদ সম্মেলন বলবো নাকি আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাগুলো সাংবাদিকদেরকে দেওয়ার ছিল সেটি বলবো আমি জানি না, তবে মোটা দাগে সহজে বোঝার জন্য এটিকে আমি সংবাদ সম্মেলনই বলছি। সংবাদ সম্মেলনে খুবই পরিষ্কার বক্তারা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন তুলে ধরেছে, সেখানে যে নির্মমতা চলছে, যে খুন খারাপি চলছে, যে ভয়ঙ্কর অবস্থা, ইকোনমির যে পতন, বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে, সমস্ত কিছু বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী মোটামুটি সব ধরনের সবকিছুই কভার করেছেন এবং অন্যান্য বক্তারাও আলাদা করে তারা কভার করেছেন। আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন, যেহেতু এই প্রোগ্রামটা ইংরেজিতে ছিল, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন এবং সেগুলো অনেকেই বুঝতে পারেননি এবং মোটা দাগে পুরো ব্যাপারটা কি, মাননীয় প্রধানমন্ত্রী কবে ফিরবেন, এবং তিনি বারবার বলেছেন যখন সময় আসবে তখন তিনি ডেট এবং টাইমটা জানাবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাংবাদিক সুলতানুর রহমানের একটি প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে ডিসেম্বর শব্দটা জয়ের মাস, ভিক্টরির মান্থ অফ ভিক্টরি, যেটা তিনি উল্লেখ করেছেন, তার মানে ডিসেম্বরে তিনি ফেরত যাবেন, এই কথাটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রশ্ন করেছিলাম যে আপা এটি গত সপ্তাহেরই ঘটনা হবে, যে আপা এই যাওয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি এবং অন্যান্য ব্যাপার স্যাপার সমস্ত কিছু নিয়ে আমি তাকে আলাদাভাবে প্রশ্ন করেছিলাম। যতটুকু সাধারণ দর্শকদের জন্য বলা যায় ততটুকুই আমি বলছি। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে যারা উনার ক্যারেক্টারটা জানেন, উনার ট্রেট গুলো যারা বোঝেন, যারা উনার কথা, বোল্ডনেস, শার্পনেস, এই পুরো ব্যাপারটার সাথে বা গত 4 দশক ধরে 5 দশক ধরে যারা উনার রাজনীতির সাথে পরিচয় আছে, একটা ব্যাপার আমি অন্তত পক্ষে নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে যেতে চান এবং আপনারা তো আজকে শুনছেন এটা যে ডিসেম্বরে তিনি যেতে চান। ডে 1 তিনি ভারতে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই জঙ্গিদের সাথে পেরে না উঠে উনাকে একটি নিরাপদ স্থানে অর্থাৎ ভারতে উনাকে এনে রেখেছে, তার কয়েকদিন পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না। তিনি বারবারই তার দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। সিচুয়েশন গুলো সময়ের সাথে সাথে অনেকগুলো ফেস, অনেকগুলো অধ্যায় আমরা এই ঘটনা প্রবাহতে দেখেছি। উনার সাথে ব্যক্তিগত পর্যায়ে যারা কথা বলেছেন, যারা উনাকে চেনেন, তারা জানেন যে গত 2টা বছর ধরে, বা আমি বলবো যে উনার যে ব্যাকুলতা, উনার যে আকুলতা দেশে ফেরার, সেটা এটা চোখে না দেখলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি যেমন শুরুতেই মনে করতে পারি যে উনার সাথে আমার প্রথম যখন কনভারসেশন হয় 2024 সালে অগাস্টে, ওই ঘটনার জাস্ট কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রথম যেই আলাপটা করেছিলেন সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা যেই ভাতাগুলো পেত, যেমন চিকিৎসা ভাতা, বেকার ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, বিয়ের জন্য আলাদা ভাতা, প্রেগন্যান্সির সময় যে ভাতাগুলো, সেগুলো যে এই দখলদারি ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, প্রথমে তিনি সেগুলো নিয়ে আলাপ করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী নানানভাবে অনুবাদ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, বলতে পারেন, সেটা নিয়ে আমি কোনো আলাপেই যাব না, যে যার মতো করে তাকে ব্যাখ্যা করবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের অনুরাগী হিসেবেও না, একেবারে সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে একটা ব্যাপার, আমি বাসাতেও যখন ওনার সাথে ফোনে কথা বলেছি, আমি আমার বাসাতে আমার স্ত্রী, আমার বাবা মা, তাদের সাথেও আমি টেলিফোনে খুব আশ্চর্য হয়ে বলেছি যে আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে উনি এত কিছুর পরেও খালি বাংলাদেশের দেশের মানুষের সমস্যা, কষ্ট, এগুলো নিয়ে কথা বলেন। আমার মনে আছে যখন 32 নাম্বার ভাঙছিল, ওই দিন আমি খুবই ইমোশনালি হয়ে বলেছি যে পাসপোর্টই ছিঁড়ে ফেলবো, এই দেশ আমার না, এই দেশে যাবই না, এই দেশ আমার কোনোভাবে হতেই পারে না। আমি সাধারণ মানুষের মতো আমার যেই স্নায়ুর চাপ হয়তো আমি তখন নিতে পারিনি, আমি আমার মতো করে বলেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন যে না, এভাবে বলো না, এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ, সো এই দেশের মানুষকে আমাদের ঠিক করতে হবে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। ওই
5 তারিখ রাতে বাড়ি ভাঙছে আর তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলছে এবং আমাকে শুধরে দিচ্ছেন। আমি যতবারই বলেছি যে আমি আমার রাগে অনেকবার বলেছি যে এই বাংলাদেশের মানুষ বেঈমান, এরা অকৃতজ্ঞ, ততবারই তিনি আমাকে শুধরে দিয়েছেন না এটা বলা যাবে না। হয়তো বা কিছু মানুষ এমন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সবাইকে এটা বলা যাবে না। এটাই ঠিক, সারা বাংলাদেশের মানুষকে আমি কেনই বা বলবো। বাট আমি আমার আবেগের জায়গা থেকে বলেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে আমাকে শুধরে দিয়েছেন। এমনকি আমি আরেকটা ছোট একটা ঘটনা বলতে পারি। আসলে এইসব ঘটনা এই কারণে বলছি যে এই মানুষগুলোকে না চিনলে তার যে শার্পনেস, তিনি যে ফেরত যাবেন, কেন যাবেন, সেই জিনিসগুলো আপনাদের বোঝা প্রয়োজন। আমি একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে ওনাকে যখন আমি বলছি দেশে ফেরত যাওয়ার ব্যাপারে, তিনি বলেছেন যে দেখো, আমাকে দেশের মানুষের জন্য ফেরত যেতে হবে, ওরা আমাকে ডাকছে এই দলের জন্য। মানে পুরো ব্যাপারটা আমি যেভাবে অনুবাদ করলাম, আরো অনেক কথাবার্তা হয়েছে, সেটা অনুবাদ করে আমার কাছে যেটা মনে হলো যে আমি বলেছি যে আপা, সেখানে গেলে ফাঁসি হতে পারে, সেখানে গেলে ভয়ঙ্কর রকমের তারা এমন ব্যবস্থা নিতে পারে যেটা অসহনীয় একটা ব্যাপার হয়ে যেতে পারে। ওনার শুধু একটাই কথা যে তিনি জন্মেছেন মৃত্যুর জন্য এবং চলে যেতে তাকে একদিন না একদিন হবেই। এই বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার হাত ধরেই বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে এসেছে, এই মৃত্যুও তার এই বাংলাদেশেই হবে। এবং তার মৃত্যুর মধ্য দিয়েও যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, যদি তার মৃত্যুর মধ্য দিয়ে ওই দল বেঁচে থাকে, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে এমন মনে হয়েছে। আমার যদিও উনাকে, উনি আবেগী মানুষ তো বটেই, কিন্তু উনার কথার মধ্যে যে ফার্মনেসটা ছিল, আজকেও সেই সংবাদ সম্মেলনে আমি ওই একই ফার্মনেস দেখেছি। এবং উনার মুখে দিয়ে বা উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠেকানো আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়েছে। আমি আমার সাধারণ মানুষের জায়গা থেকে, আমার নেত্রী বিপদে পড়বে, আমার নেত্রী বিপদে পড়তে পারে, আমি ক্ষুদ্র মানুষ, আমি আমার ওই ক্ষুদ্রতা থেকেই বারবারই নানানভাবে চেষ্টা করেছি আপাকে নিবৃত করবার জন্য, যে আপার ডিসিশনটা রিথিঙ্ক করবার জন্য, যে এটা ঠিক হবে কিনা, আর একটু চিন্তা করা দরকার, অ্যান্ড এভরিথিং। আরো অনেক কিছু তো এগুলোর সাথে রিলেটেড, কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ওখানে যাওয়ার পরে কি হবে না হবে, অনেক কিছু এখানে আছে, সবকিছু দর্শকদেরকে বলা সম্ভব না। ফলে প্রত্যেকটা জায়গা বিবেচনা করেও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটু সময় নিতে বলেছি, কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল, যেটা তিনি আজকে বারবার সংবাদ সম্মেলনে বলেছেন। সেই সংবাদ সম্মেলনে দর্শক যারা এখানে ছিলেন, উপস্থিত সাংবাদিক, তারা সুনির্দিষ্টভাবে তারিখ জানতে চেয়েছেন। একজন সাংবাদিক জানতে চেয়েছেন যে তাদের ফ্যামিলি ট্র্যাডিশন নিজামুদ্দিন আউলিয়ার দরগার জিয়ারত করা, তিনি সেটা যাবার আগে সেটা করবেন কিনা। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে মোদী সরকার কিছুদিন আগে তাকে সিস্টার বলে অভিহিত করেছে, আমার বোন বলেছে, ফলে তার এই ফেরত যাওয়ার ব্যাপারটা ভারত সরকার কিভাবে দেখছে, এই ব্যাপারে মতামতটা কি। তারপরে সজীব ওয়াজেদ জয় ভাইকে বলা হয়েছে যে আপনি যেহেতু আমেরিকান নাগরিক, তো আমেরিকান ভারতের যিনি অ্যাম্বাসেডর আছে, তিনি বাংলাদেশে গেছেন, তিনি কয়েকদিন আগে বাংলাদেশে গিয়ে বিভিন্ন পার্টির সাথে কথাবার্তা বলেছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি, তিনি তার সেখানে বক্তব্য দিয়েছেন। সব কথার এক কথা, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা ঘুরে ফিরে বারবারই বলেছেন, একটা বার বলেছেন ডিসেম্বরের কথা, আর বাকি সময় বলেছেন যে তিনি সময় এবং ডেট সময় হলেই তিনি সেটা জানিয়ে দিবেন। ফলে স্বাভাবিকভাবে আমাদের দলীয় একটা পরিকল্পনা আছে, আমরাও সাধারণ নেতাকর্মী যারা আছি, আমরাও যারা এই বিষয়গুলো সবসময় ওনার সাথে আলাপ করেছি, দেখেছি, কাছাকাছি থেকেছি, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখা যায়, সেটা আইনগতভাবে বলেন, কূটনৈতিকভাবে বলেন, নানান ধরনের সেগমেন্ট, নানান ধরনের জায়গা থেকে, নানান ধরনের কোয়ার্টার থেকে সবাই যে যার মতো করে ব্রেন স্টর্মিং করছে, কাজ করছে, সেটা এক ধরনের পরিকল্পনা তো আছেই। সো এগুলো প্রকাশ্যে বলবার কিছু না, এগুলো সাধারণ দর্শকদের আমার মনে হয় না যে এই ব্যাপারগুলো খুব বেশি জানবারও প্রয়োজন আছে। কারণ স্ট্র্যাটেজি যদি আমি খোলা মাঠে বলেই দেই বা এটা যদি এই আলাপই করি, তাহলে সেটার আসলে আমি বলবো নেতিবাচক দিকটাই থাকে সবচেয়ে বেশি। তো আমার আজকে এই ভিডিওটা করবার প্রধান উদ্দেশ্যের যে জায়গাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত পক্ষে নিশ্চিত যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটা তার দেশে ফেরত যেতে চান। তিনি দরকার হলে মৃত্যুকে বরণ করে নিতে চান। এই ধরনের রাজনীতিবিদ, এই ধরনের দৃঢ় চিত্তের অধিকারী, এই ধরনের মানুষ বাংলাদেশের রাজনীতিতে এইটা আসলে অনেকেই হয়তো বা কল্পনা করতে পারে না। কিন্তু বারবার আমরা একটা কথা ভুলে যাই
যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি জাতির পিতার কন্যা। শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, শেখ হাসিনা বাংলাদেশের উত্তর। আমি সবসময় এই কথাটা বলেছি, আমি সবসময় এই কথাটা বলে এসেছি, আমি সবসময় বলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, বাংলাদেশের অ্যান্সার, বাংলাদেশের সমস্ত সংকট বা সাহস বা ব্রেভারি যা কিছুই বলি না কেন, সেটার স্পষ্ট উত্তরই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রয়েছি, যারা অনুরাগী রয়েছি, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আমরা তার এই সিদ্ধান্তকে, তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে পরবর্তী যা যা করণীয় সেটার জন্য আমরা সোচ্চার রয়েছি। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের লক্ষ কোটি যে সমর্থক রয়েছে, জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের পক্ষ থেকেও একটা বড় ধরনের আমরা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা সেই আশ্বাসটা সবসময় ব্যক্ত করি। এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান ছাড়াও বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। ফলে আপনারা এও জানেন যে সাকিবের এই সংবাদ সম্মেলনটার পরে সাকিব আল হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এতে করে বোঝা যায় যে কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে। এবং যে তারেক রহমান নির্দেশ দিচ্ছে এই ঘটনার পরপরই আপনার বলছে যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা 7 বার এডিট করেছে, প্রায় এখন পর্যন্ত প্রায় 65,000 বা 60,000 মানুষ মনে হা রিয়াক্ট দিয়েছে এদের সেই স্টেটমেন্টে। তারা খুবই নিন্দা জানিয়েছে যে ভারতের মাটিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা কেন বলবে। আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে ঠিক আজকে থেকে প্রায় কয়দিন, আর 6 মাস আগেও তারেক রহমান ইংল্যান্ডে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করত এবং তারা সবসময় বলতো যে আমাদের বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা তখন ওদেরকে কথা বলতে দেওয়ার ব্যাপারটাকে বাক স্বাধীনতা মনে করত, আর ঠিক এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চান তখন সেটাকে বাক স্বাধীনতা মনে করে না। তারেক রহমানেরও ফাঁসির নির্দেশ হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তার 21শে আগস্ট গ্রেনেড মামলার সাজা হয়েছিল, 10টা অস্ত্র মামলার সাজা হয়েছিল। তো তারেক রহমান ইতিহাস দ্রুত ভুলে যায় বলেই ইতিহাস তাদেরকে নানানভাবে জাপটে ধরে রাখে। এবং এটা আপনারা জানেন যে এটা অত্যন্ত শোকের মাস, অগাস্টের মাস, যেই মাসে তারেক রহমানের বাবাই বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা করেছিল মুক্তিযুদ্ধের সময়। সেটা 5ই অগাস্টের পরে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বয়ানে আমরা পরিষ্কারভাবে জেনেছি কর্নেল তাহের, জিয়া তারা কিভাবে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুকে হত্যা। সুতরাং এই অগাস্ট মাসটা বঙ্গবন্ধুকে খুনের মাস এবং জিয়া রহমানের বাবার হাতে রক্ত, জিয়া রহমানের হাতেও রক্ত। তিনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর এই পুরো স্পিচটা বসে বসে দেখেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। তো নিজেই বসে বসে চুপটি করে বক্তব্য দেখছেন। আবার আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে দেশে প্রচারিত না হয় সেটার জন্য আবার নানান ধরনের ব্যবস্থা নিচ্ছেন, প্রতিবাদ লিপি জানাচ্ছেন, আবার নিজে ইংল্যান্ড থেকে ঠিকই রাজনীতি করে গেছেন। এই যে দ্বিচারিতা, এই যে হিপোক্রেসি, এগুলাই হচ্ছে বিএনপি। তো সর্বশেষ একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি জনতা রেডি, এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটিও আমরা বাস্তবায়ন করবার জন্য যা কিছু করবার সেটা আমরা করব। আমন্ত্রণ যেই জন্য জানাচ্ছি সেটা হচ্ছে শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লিকে। আচ্ছা, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন, এবং সেই ভাষণ দেয়াকে নিয়ে কিন্তু গত কয়েকদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালি হয়েছে বা বাক্য বিনিময় হয়েছে। তো বাংলাদেশও বারবার অনুরোধ করেছে যে শেখ হাসিনাকে যাতে বক্তব্য প্রদান করতে দেয়া না হয়। ভারতও বিভিন্ন সময় তাদের বক্তব্য ক্লিয়ার করেছে যে শেখ হাসিনা যেহেতু এখানে বন্দী নন, শেখ হাসিনা যেহেতু এখানে অতিথি, শেখ হাসিনাকে যেহেতু আপনারা পাঠিয়েছেন এবং শেখ হাসিনা যেহেতু একটা বেসরকারি প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের উদ্যোগে বক্তৃতা দিবেন, সেখানে ভারত সরকারের কিছু করার নেই, বক্তব্য প্রদানের কোনো বাধা নেই। কূটনৈতিক ভাষা, শিষ্টাচার বহির্ভূত না, শিষ্টাচার নিয়েই কথাটা বলেছেন। বাংলাদেশের আমাদের যে চিফ প্রসিকিউটর আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি বলেছেন হ্যাঁ, শেখ হাসিনা যদি উস্কানিমূলক, গতকাল বলেছেন 4 তারিখ, শেখ হাসিনা যদি উস্কানিমূলক কোনো বক্তব্য না দেন, এইভাবেই বলেছেন, তাহলে তিনি স্বাভাবিক কথাবার্তা বলতেই পারেন। হ্যাঁ,
তো এখন শেখ হাসিনার ভাষণ হয়ে গেছে, বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এখন কে বলেছে? কেউ বলেছেন এটা শিষ্টাচার বহির্ভূত যে প্রতিক্রিয়া। ক্ষোভ থাকতে পারে কিন্তু সেটা প্রকাশ করা যাবে না, সেটাই কূটনীতি। ক্ষোভ থাকবে কিন্তু সেটা প্রকাশিত হবে শালীন ভাষায়, সেটাই কূটনীতি, সেটাই ডিপ্লোম্যাসি। বাংলাদেশের এই চিঠিটি দিল্লিকে যেটি দেয়া হয়েছে, প্রতিক্রিয়া যেভাবে জানানো হয়েছে, সেটি শিষ্টাচার বহির্ভূত কিছুটা, অনেক শব্দের কারণে। আমি প্রথম আলো থেকে হেডলাইন সহ পড়ছি, দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্যের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। ক্ষুব্ধ বাংলাদেশ এই একটা শব্দ, এটাকে অন্যভাবে ক্ষোভটা প্রকাশ করা যেত। ক্ষুব্ধ আমরা বলি, আমি কিন্তু তোর উপর, মানে এটা রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। তোকে দেখে নেব বা তুই আমাকে দেখে নিবি, এগুলো বলতে পারে, এগুলো কথার কথা, পথে ঘাটা রাস্তাঘাটের কথা। কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে ক্ষুব্ধ শব্দটা খুব একটা যায় না। সেটা যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় কোনো কিছু, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। আচ্ছা, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি লিখেছে সেটি একটু পড়ে শোনাই আপনাদের। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। ঠিক আছে, আজ বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী, এই গণহত্যা কিন্তু ওই যে কূটনৈতিক ভাষা নয়, এটি আন্তর্জাতিক কি আইন আছে সে হিসেবে এগুলো বলা যায় না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ কথাটার ব্যাপারে আগেও একবার বলেছি। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। বিষাক্ত ঘৃণায়, এটাও কিন্তু কোট করার মতো, এটাও বলা ঠিক হয়নি। সেক্ষেত্রে তার বক্তব্য সবাই শুনেছেন, দেশবাসী শুনেছে, সাংবাদিকরা শুনেছে, কিন্তু সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বিষাক্ত প্রতিক্রিয়া বা বিষাক্ত ঘৃণা ছড়ানোর মতো কোনো কাজ হয়েছে বলে অনেকে মনে করছেন না। যাই হোক, বিষাক্ত ঘৃণা ছড়িয়েছে এবং এই ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ। এবং বিষাক্ত ঘৃণা কি ছড়িয়েছে, যেই ঘৃণার কারণে বাংলাদেশ ক্ষুব্ধ হতে পারে? আচ্ছা, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টার সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগ ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। ঠিক আছে, উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, বিভিন্ন সময় বলেছে এটা সত্য, এবং ভারতও বিভিন্ন সময় বলেছে যে এটা কোনো সমস্যা নেই, আমরা বাধা দেওয়ার কেউ না, আমরা বাধা দিতে পারি না, আইন অনুযায়ী তিনি কোনো আসামি না, তিনি এখানে বন্দী না, যে বন্দী বিনিময় চুক্তির একটা আপনাদেরকে দিয়ে দেব, সেটাও ভারত বলেছে, ক্লিয়ার করেছে ধাপে ধাপে। বাংলাদেশ যখনই আবেদন জানিয়েছে বা যখনই বলেছে বক্তব্যের ব্যাপারে, তখনই ভারত আবার প্রতিক্রিয়া জানিয়েছে সফট ভাষায়। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের এই যে এই লাইনটা, এর পরেও ভারতের মাটিতে এই আয়োজনের অনুমতি দেয়ায় ঢাকা গভীর হতাশা ব্যক্ত করেছে, হতাশা প্রকাশ করেছে। এখন তাহলে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কি করবে? তার মানে কঠিন কোনো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, সেটা তো না। কাজে কথাগুলো আরেকটু শালীনভাবে বলা উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন একটি দিন যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, সেই সময় ভারতের মাটিতে শেখ হাসিনার এই মত বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই 5 তারিখে যে হলো, এটা কিন্তু আওয়ামী লীগের কেউ আয়োজন করে নাই, এটা কিন্তু সাংবাদিকদের ওই ফোরাম আয়োজন করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজিত হয় নাই, সাংবাদিকদের পক্ষ থেকে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনাও আমন্ত্রিত ছিলেন। আচ্ছা, সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অবমাননা। জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে কি হচ্ছে এখন সেটি জানেন না, একটা ডকুমেন্টারি নিয়ে অনেক হাঙ্গামা হয়েছে, আমি সেগুলোতে এখন যাবো না। চারিদিকে মারামারি, ডক্টর ইউনূস সাহেব যে মারামারি চালু করে দিয়েছেন সেটা চলমান আছে। ইউনূস সাহেব গ্রামীণ টাওয়ারের ইউনূস সেন্টারের 18 তলায় বসে উপর থেকে পুরো বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটা অবলোকন করছেন।
আচ্ছা, বিজ্ঞপ্তিতে আরো বলা হয় 2024 সালের জুলাই আগস্টে শিশু সহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করাটা পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী, এই যে গণহত্যাকারী, এটি যায় না। শেখ হাসিনা ও তার অপরাধের সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা হিসেবে দাঁড় করিয়েছে। আচ্ছা, 5ই আগস্ট এইটা গণহত্যাকারী, পলাতক এখন শেখ হাসিনা ওখানে তো পালিয়ে যায়নি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হত্যা তথ্য যেটি, সেটিও কিন্তু নানান বিরোধ আছে এটা নিয়ে। কারা হত্যা করেছে, কি হত্যা করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে না পুলিশ হত্যা করেছে, নাকি তারা নিজেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এগুলো নিয়ে তো অনেক বিতর্ক আছে। জাতিসংঘের হিসাবও তো প্রতিষ্ঠিত না। জাতিসংঘ 1400 বলে চলে গেছে, কিন্তু এখন 800 হিসাব পাচ্ছে না। ঠিক আছে, এগুলো বেশি ব্যাখ্যা করতে চাই না, আমি শুধু জাস্ট বিজ্ঞপ্তিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে যে আমাদের দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময়ে ফিরে যাবে না। জামাত ইসলামের আমির অলরেডি গতকাল বলেছেন যে শেখ হাসিনা 16-17 বছরে যা করেছে বিএনপি সরকার 5 মাসে তা করে ওভারকাম করে, বিএনপি সরকার 5 মাসে তার চেয়ে বেশি করেছে। ফ্যাসিজম, স্বৈরাচারী, খুন, জখম, জামাতের আমির গতকালের পত্রিকায় দেখবেন তিনি প্রতিষ্ঠা মাসে 2 বছর পূর্তি উপলক্ষে তিনি বলেছেন যে ফ্যাসিবাদের সকল ধারণা বর্তমান সরকার পাল্টে দিয়েছে এবং আওয়ামী লীগ 15-16 বছরে যা করে নাই বিএনপি তার চেয়ে বেশি করছে। এটা কিন্তু জামাতের আমির অলরেডি বলে ফেলেছেন। ফ্যাসিবাদের অন্ধকার সময় ফিরে যাবে না, তার মানে তো ফিরে এসছে এবং ফ্যাসিবাদ শেখ হাসিনার সমতুলনায় অনেক বেশি করে ফেলছে এবং বাংলাদেশ কখনো আবেদার রাষ্ট্রে পরিণত হবে না। হ্যাঁ, এখন আমরা চোখে চোখ রেখে কথা বলছি, এই যে বিজ্ঞপ্তিও তাই। এটা ঠিক আছে, এটা ডক্টর ইউনূস দেখিয়ে দিয়ে গেছে শিষ্টাচার বহির্ভূত ভাবে কিভাবে কথা বলতে হয়। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও মাফিয়া চক্র কূটনৈতিক ভাষা না। তার মাফিয়া চক্রের আর কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্থান হবে না। এটাও কিভাবে বলে যে বিচার আচার সমস্ত কিছু প্রয়োজন আছে, কূটনৈতিক ভাষার মধ্যে পড়ে না। এতে বলা হয় বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে একটি গঠনমূলক উভয় পক্ষের জন্য লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। অবশ্যই রাখতে চায়, দুই দেশে রাখতে চায়, যেহেতু প্রতিবেশী দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ বারবার অনুরোধ করলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এখন আমি আগে একটা বলেছিলাম, শেখ হাসিনা যদি সেখানে গ্রেপ্তার হতেন তাহলে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি, তাহলে প্রত্যর্পণ চুক্তি ওইভাবে হতো যা আসামি। এখনো দেখেন এই যে হাদি হত্যাকাণ্ডের যে কথিত আসামি বলা হচ্ছে তাকেও তো আনতে পারে নাই, আনার কোনো উদ্যোগও নাই। আইন নানান রকম জটিলতা আছে, সে তো গ্রেফতার, কিন্তু গ্রেফতার বিধায়ও তাকে দেয়া যাচ্ছে না, জটিলতা আছে, হয় না। ঠিক আছে, এর বিপরীতে যে কোনো অজুহাতে তাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। এটা কিন্তু ভারতের জন্য হুমকি বাংলাদেশের পক্ষ থেকে। ঠিক আছে, তো এই ধরনের আরো কিছু কথা আছে। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন, সেটা বলছে সেই কথাটা বলছে। দীনেশ ত্রিবেদীর সাথে আলোচনা করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন যে তিনি যেন বক্তব্য না দিতে পারেন। এরপরে ভারতও একটা বক্তব্য দিয়েছে যে আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান অর্গানাইজ করেছে, সো আমরা কিছু করার নাই। কূটনৈতিক ভাবে বলেছে, খলিলুর রহমানও বিভিন্ন সময় বলেছেন, কিন্তু এটি তো বক্তব্যটা আর একটু সহনশীল। বাংলাদেশ অবশ্যই প্রতিক্রিয়া জানাবে, অবশ্যই ভারত যদি ওইরকম কিছু করে থাকে বাংলাদেশ প্রতিক্রিয়া জানাবে। এই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, বাংলাদেশ প্রতিক্রিয়া অবশ্যই জানাবে, একটা প্রতিক্রিয়া তো থাকতেই হবে। সেই ক্ষেত্রে অনেকেই বলছেন এটা আরেকটু যদি শালীন হতো তাহলে ভালো হতো।